নমস্কার, আমি মহুয়া দাশগুপ্ত আবার এসে গেছি সময় আপডেটসের পাতায় আপনাদের সকলকে গল্প শোনাতে। কাদের গল্প জানেন তো? মহিলা লেখকদের জীবনের গল্প। কেমন করে তারা লেখক হয়ে উঠলেন এবং কেমন করে তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংগ্রামের স্তর পার হলেন, সেই নিয়েই আমাদের কথকতা। গতকাল 8ই জানুয়ারি গিয়েছে বিখ্যাত লেখক আশাপূর্ণা দেবীর জন্মদিন। তো আমি ভাবলাম যে কেননা আজকে আপনাদের আশাপূর্ণা দেবীর জীবনের গল্পই একটু শোনাই বা আশাপূর্ণা দেবীকে নিয়ে একটু চর্চা করি আপনাদের সঙ্গে। আশাপূর্ণা দেবী বলতেই চোখের সামনে ভেসে ওঠে একটা ট্রিলজি, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা। 3টে যুগের 3টি উপাখ্যান, এবং সাহিত্য তো সবসময় সমাজ সম্পৃক্ত। তো সমাজে সেই সময় মেয়েদের অবস্থান জানতে হলে অত্যন্ত জরুরি কিন্তু এই 3টি উপন্যাস পড়ে ফেলা। আপনারাও সকলে পড়েছেন, আমিও পড়েছি, এবং সত্যবতী, সুবর্ণলতা, বকুল এই 3জনই আমাদের মনের খুব কাছাকাছি, আমাদের মেয়েদের মনের খুব কাছাকাছি। এখন আশাপূর্ণা দেবী কেমন করে লেখক হয়ে উঠলেন? হাজার হাজার পাতা বাংলা অক্ষরে ভরিয়ে তুললেন। কিন্তু আশাপূর্ণা দেবী কখনো স্কুলে যাননি, প্রথাগত শিক্ষা তার হয়নি, অথচ 5টি বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট দিল এবং জ্ঞানপীঠ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, লীলা মজুমদার পুরস্কার, এই সমস্ত কিছু জীবন তার ঝুলিতে ভরে দিল। অথচ যে মেয়েটা উত্তর কলকাতার একটা অত্যন্ত রক্ষণশীল পরিবারে ছোট্টবেলায় ঠাকুমার প্রবল শাসনে বড় হচ্ছিলেন, এবং মা ছাড়া তাকে বোঝবার আর কেউ ছিল না, বই পড়া যে মেয়েদের পক্ষে কতটা জরুরি এবং বই পড়লে কোনো অন্যায় হয় না, এই কথাটা বোঝাবার মতো মানুষও তখন ছিল না। সেই মেয়েটা কি কোনোদিন স্বপ্ন দেখেছিল যে ভবিষ্যৎ প্রজন্ম তাকে শুধু তার নামে চিনবে? আসলে সময় বা মহাকাল আমাদের জন্য কি নির্দিষ্ট করে রেখেছে এবং কোন ব্যর্থতার আড়ালে কোন সাফল্য লুকিয়ে আছে, কোন ব্যঙ্গের আড়ালে কোন আনন্দ অপেক্ষা করে রয়েছে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো তার ফলে সাফল্যকে যেমন গ্রহণ করব, ব্যর্থতাকে তেমনই গ্রহণ করব, এবং সুন্দর সুভাষণকে যেমন গ্রহণ করব, কটু কথাকেও সেইভাবেই গ্রহণ করব, কারণ বলা যায় না কোনটা কখন কোন কাজে লেগে যায়। তো আশাপূর্ণার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল যে ঠাকুমা যখন বলছেন যে বর্ণ পরিচয় পড়া শুধু ছেলেদের অধিকার, ছেলেদের জন্য স্কুল, ছেলেদের জন্য মাস্টারমশাই আসছেন, আর মেয়েদের জন্য সমাজের রক্তচক্ষু, সেই সময় দাঁড়িয়ে কিন্তু মেয়েটা তেমন কিছু মনেই করেননি, কারণ তার কোনো সেরকম উচ্চাসা ছিল না, তার শুধু একটা ভালো লাগা ছিল, সেটা বই পড়া। সেই বই পড়ার হ্যাবিটটাও কিন্তু তৈরি করানো হয়েছিল, আশাপূর্ণা দেবীর মা তৈরি করিয়েছিলেন, সরলাবালা। তিনি নিজে বই পড়তে অসম্ভব ভালোবাসতেন, একদম আদর্শ বই পোকা যাকে বলে, এবং তার অবসর বিনোদন বলতে ওই রাশি রাশি বই পুরো একদম কণ্ঠস্থ করে ফেলা, এটাই ছিল। তো মেয়ে ভীষণ দুষ্টু আশাপূর্ণা, এতটাই দুষ্টুমি করতেন যে পরিবারের সকলে তাকে দস্যি বলতো, সকলে তাকে সৃষ্টি ছাড়া বলতো। তো সেই সৃষ্টি ছাড়া দস্যি মেয়েটাই একদিন লেখক হয়ে উঠবেন, বিশ্ববিখ্যাত লেখক। পৃথিবীর অনেকেই কিন্তু আশাপূর্ণা দেবীকে চেনে, এ কথাটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো আশাপূর্ণা দেবী ছোটবেলায় কি করতেন না, ওই যে উত্তর কলকাতার ঝরঝরে বাড়িটা, সেই বাড়ির তার অনেক কাজ সেই বাড়িতে, তার কারণ সিঁড়ি দিয়ে ওঠানামা করে বারবার তাকে তার সংসার সামলাতে হতো। কীরকম সংসার না, ছাদের ঘরে ওই পুরনো দেশলাই বাক্স, চোঙা, রাংতা, এই সমস্ত কিছু দিয়ে তার একটা সাধের সংসার ছিল, এবং ছোট্ট মেয়েটি পরনে একটি ঢলঢলে ইজের, যার দড়িটা ঝুলছে, ঝাঁকড়া চুল এবং ঘাম টপকে টপকে পড়ছে তার মুখ থেকে, এবং অক্লান্তভাবে তিনি সিঁড়ি দিয়ে ওঠানামা করে যাচ্ছেন, কারণ তার মেলা কাজ, প্রচুর কাজ, তাকে এই সমস্ত কাজ সারতে হবে। তো পরিবারে ওই বই পড়া যে বউটি আশাপূর্ণার মা, তাকে তো এমনিতেই অনেক কথা শুনতে হতো। তো সেই মহিলা তখন তার মেয়ের উপদ্রব থেকে বাঁচার জন্য একটা উপায় বার করলেন। তিনি মেয়েকে চওড়া জানলার উপর চড়িয়ে বসিয়ে দিলেন, যে থাক, ওখানেই বসে থাক। কিন্তু ওইরকম ভয়ঙ্কর একটা জানালার উপর বসলে যা হওয়ার হয়, পড়ে যাওয়ার একটা ভয় তৈরি হয় মনে। তো মেয়েটি প্রবল চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। তখন আশাপূর্ণা দেবীর মা তার হাতে
বই ধরিয়ে দিলেন এবং ওই শুরু হলো আশাপূর্ণার বই পড়া। তারপরে একদিন এরকম হলো, আর আশাপূর্ণা দেবীর বাবাও ভীষণ শিল্পী মানুষ ছিলেন এবং তিনি এমনি চাকরি তো করতেনই, উপরন্তু ছবি আঁকা, তাস খেলা, এছাড়াও বিভিন্ন গান বাজনা, বিভিন্ন রকম শিল্পচর্চার মধ্যে থাকতেন। তো বাবা মার থেকে এই যে গুণটি, শিল্পচর্চার গুণটি কিন্তু তারা 3 বোনেই পেয়েছিলেন। আশাপূর্ণা দেবীরা 3 বোন ছিলেন, 3 বোনেই পেয়েছিলেন। তারপর একদিন তাদের একটা খোলা আকাশ হলো, এক চিলতে খোলা আকাশ। তার মা বাবা কোনো রকম ঝগড়া বিবাদ ছাড়াই তাদের নিয়ে চলে এলেন অন্য একটি বাড়িতে এবং সেই বাড়িতে সুন্দর নীল আকাশ দেখা যায় এবং সেই বাড়িতে বই পড়লে কেউ বকে না। আকাশ দেখার জন্য ছাদে যাওয়াটা নিষিদ্ধ হলো, তার কারণ ন্যাড়া ছাদ ছিল, কিন্তু ছাদের সিঁড়িতে বসে নিভৃতে বই পড়াটা স্বীকৃত ছিল এবং মায়ের অনুমোদনে, মায়ের অনুমতিতে 3 বোনে মিলে সিঁড়িতে বসে শান্ত হয়ে বই পড়তেন। বই মানে অজস্র বই। তাদের বাড়িতে প্রচুর পত্রিকা আসতো তখন, বঙ্গদর্শন, তাছাড়া সন্দেশ, তাছাড়া এছাড়াও অনেক ভারতবর্ষ, আরও অনেক পত্রিকা আসতো। সেই পত্রিকাগুলো তো তারা পড়তেনই। তাছাড়া 3টে লাইব্রেরি মেম্বার ছিলেন তার মা, সেই 3টে লাইব্রেরি থেকে বইয়ের ক্ষুধা মেটানোর জন্য বইপত্র চলে আসতো। তো এইভাবে পড়তে পড়তেই তারা 2 বোনে, বড় দিদির বিয়ে হয়ে গেছে তখন, 2 বোনে একদিন রবীন্দ্রনাথকে চিঠি লিখে ফেললেন। তখন রবীন্দ্রনাথ পড়েছেন সদ্য, খুব ভালো লেগেছে এবং দুঃসাহসী এই পদক্ষেপের পরে একদিন রাজার চিঠির মতো তাদের বাড়িতে তাদের নামে রবীন্দ্রনাথের চিঠি এলো। মা তো ভীষণ অবাক। মা বললেন, আমি শুধু এটা স্বপ্ন দেখেছিলাম, তোরা বাস্তবে রূপায়িত করলি। আশাপূর্ণা দেবী কিন্তু আরও অনেক স্বপ্ন বাস্তবে রূপায়িত করবেন। সময়ের গর্ভে সেই সমস্ত স্বপ্ন অপেক্ষা করছিল। হয়তো ওই যে মায়ের ইচ্ছে হয়ে মনের মধ্যে আশাপূর্ণা লুকিয়েছিলেন এবং সেই ইচ্ছের সার্থক রূপ হয়ে একদিন তিনি প্রকাশিত হলেন। তো যাই হোক, রবীন্দ্রনাথের চিঠি পাওয়ার পরে সাহসটা একটু বাড়লো। তখন একদিন কি করলেন, নিজে একার নামে শিশু সাথী বলে যে পত্রিকা ছিল, সেই পত্রিকায় বাইরের ডাক নামে একটি কবিতা লিখে ফেললেন এবং কবিতা লিখে চুপ করে অপেক্ষা করছেন, বুক ধড়ফড়, উত্তেজনা, চিন্তা যে কবে সেই পত্রিকায় লেখা প্রকাশিত হবে। তো লেখাটি প্রকাশিত হলো এবং তার কিছুদিন পরে সরোজ কুমার চক্রবর্তী, সেই পত্রিকার যিনি প্রধান ছিলেন, কার্যাধ্যক্ষ, তিনি চিঠিতে লিখে আশাপূর্ণাকে জিজ্ঞাসা করলেন যে তিনি গল্প লিখতে পারেন কিনা। ব্যাস এইটুকু উৎসাহ পেয়ে তো আশাপূর্ণা কাগজ কলম নিয়ে বসে পড়লেন। তার অক্ষর জ্ঞান হয়েছিল। আর আরেকটা খুব মজাদার কথা বলি যে দাদাদের পড়াশুনো দেখতে দেখতে আশাপূর্ণা দেবী লেখাপড়া শিখে গিয়েছিলেন এবং ওই বইয়ের ওপর ঝুঁকে পড়ে উল্টো দিক থেকে দেখতেন বলে উল্টো পড়া শিখেছিলেন প্রথমে। তো পরিবারের সকলে বিদ্রূপ করেছিলেন, কিন্তু আবার পরিবারে কেউ বাইরে থেকে বেড়াতে এলে আশাপূর্ণার উল্টো পড়া শোনানোর একটা হিড়িক দেখা যেত। তো সোজা উল্টো উভয়ভাবেই তিনি বই পড়তে পারতেন এবং সরস্বতীর লীলাকমল হাতে নিয়েই হয়তো তিনি জন্মেছিলেন। এই অদৃশ্য লীলাকমলের খোঁজ কিন্তু ধীরে ধীরে মেলে, সহজে পাওয়া যায় না। তো যাই হোক, আশাপূর্ণা দেবী তো কবিতাও লিখলেন, গল্পও লিখলেন, ধীরে ধীরে বিভিন্ন পত্রপত্রিকায় তা প্রকাশিত হতে শুরু করলো। এবার বিভিন্ন গল্প কবিতার প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করতে শুরু করলেন এবং সেই প্রতিযোগিতাগুলোতে পুরস্কারও পেতে শুরু করলেন। এর মধ্যে তার গোত্রান্তর হলো, তার বিয়ে হলো এবং অত্যন্ত সমজদার একজন স্বামী পেলেন তিনি এবং এক বাক্স, এক ট্রাঙ্ক ভর্তি বই নিয়ে, পুরস্কার পাওয়া বই নিয়ে, এক গলা ঘোমটা দিয়ে কলকাতাতে শ্বশুরঘর করতে আশাপূর্ণা দেবী চলে এলেন। কলকাতা সে আজব শহর, সেখানে নাকি 16 লক্ষ লোক বাস করে, এরকম একটা কনসেপ্ট নিয়ে তিনি এসেছিলেন এবং এই আজব শহর তাকে কিন্তু অনেক কিছু দিল। তাকে অবসর দিল, তাকে সংসার দিল, তাকে লেখা দিল, তাকে স্বীকৃতি দিল। এবং ওই সময় তো সিনেমা হলও ছিল না কলকাতা শহরে, আকাশবাণী তখন আকাশে। তো আশাপূর্ণা দেবী থিয়েটার দেখতেন। থিয়েটার দেখার, বই পড়া, এই দুটোই কিন্তু তার শিক্ষার প্রধান উপকরণ ছিল এবং এইভাবে ধীরে ধীরে আশাপূর্ণা দেবী একের পর এক উপন্যাস লিখতে শুরু করলেন। কয়েক হাজার গল্প লিখে ফেললেন তিনি এবং অনেক অনেক উপন্যাস। তো এই এত লেখালেখির পর্বে উনি পরবর্তীকালে যখন স্মৃতিচারণ করছেন, উনি প্রথমত বলেছিলেন ওই তারা 3 বোন গল্পের একটা মলাটের ভেতর ট্রিলজি, 3 বোনই পড়তে খুব ভালোবাসতেন। তো লাইমলাইটে এলেন আশাপূর্ণা দেবী।
তো আশাপূর্ণার প্রথম বই প্রকাশিত হলো কলকাতা শহরে আসার পর, সেটি হলো ছোট ঠাকুরদার কাশী যাত্রা। ওই প্রথম যে শিশু সাথী পত্রিকায় গল্প বেরিয়েছিল তারা অনেকগুলো গল্প নিয়ে একটি সংকলন প্রকাশিত করেন। এত ভালো লেখা, তখনকার দিনে তো কেউ বিশ্বাস করতেন না যে মেয়েরা খুব ভালো লিখতে পারেন। তো তখন সকলেই মনে করেছিল হয়তো কোনো পুরুষ লেখক আশাপূর্ণা ছদ্মনামের আড়ালে লিখছেন। পরবর্তীকালে তাকে সজনীকান্ত দাস, প্রেমেন্দ্র মিত্র এই একই কথা বলেছিলেন যে তাদেরও ধারণা ছিল যে আশাপূর্ণা হয়তো তার ছদ্মনাম, কোনো পুরুষ লেখকের ছদ্মনাম। তো ছোট ঠাকুরদার কাশী যাত্রা থেকে যে জার্নি শুরু হলো, অনেক বছর ধরে তার ম্যাজিক কলম ভানুমতির খেল দেখিয়ে গেল এবং বার্ধক্যে উপনীত হয়ে অজস্র পুরস্কার পেয়েছেন এবং গল্পই তিনি লিখেছিলেন বেশি। তবে তার লেখা সম্পর্কে একটা কথা বলা হয় যে তিনি অন্দরমহলের গল্প বেশি লিখেছিলেন। আসলে তার জীবনটাই চার দেওয়ালে আবদ্ধ ছিল। অনেক সময় এরকম হয়েছে কথা সাহিত্যের সম্পাদক তার কাছে গল্প চাইতে গেছে, হলুদ মোছা আঁচলে হাতটা মুছে শাশুড়িকে খাওয়াতে খাওয়াতে একটু অপেক্ষা করতে বসতে বলছেন এবং তারপরে তিনি গল্পের পাণ্ডুলিপিটা দিচ্ছেন। তো এইভাবে ঘর ও বাহির সামলে যাওয়া একটি মেয়ে, এক সরস্বতী, তাকে চেনাটা কিন্তু আমাদের খুব দরকার। এবং ওই যে অন্দরমহলের গল্প লেখার বিষয়ে আশাপূর্ণার একটি উল্লেখযোগ্য মন্তব্য আমি পড়ে শোনাই আপনাদের। তিনি বলছেন যে বাইরের পৃথিবী তো তার লেখায় অল্পই এসেছে। তিনি বলছেন বহির্বিশ্বের ভাঙাগড়ার কাহিনী নিয়ে রচিত হয় বিগতকালের ইতিহাস, আলো আর অন্ধকারের পৃষ্ঠপটে উচ্চকিত সেই ধ্বনিমুখর ইতিহাস পরবর্তীকালের জন্য সঞ্চিত রাখে প্রেরণা, উন্মাদনা, রোমাঞ্চ। কিন্তু সীমিত অন্তঃপুরের অন্তরালেও কি চলে না ভাঙাগড়ার কাজ? সেখান থেকে রং বদল হয় সমাজের, যুগের, সমাজ মানুষের মানসিকতার। তবু রচিত ইতিহাসগুলি এই নিভৃত লোকের প্রতি উদাসীন। অন্তঃপুর চিরকালই অবহেলিত। আর আমরা বলবো আশাপূর্ণা দেবী সেই অবহেলিত অন্তঃপুরের এক অন্যতম আলোকবর্তিকা। আশাপূর্ণা দেবীর কথা বলতে গেলে শেষ হবে না। আপনারা বরং একটা কাজ করুন, আশাপূর্ণা দেবীর গল্প, উপন্যাস পড়তে শুরু করুন এবং দেখুন যে কেমন করে একটি মেয়ে চার দেওয়ালের মধ্যে থেকেও পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে ফেলেছিলেন, কেমন করে আকাশ ছুঁতে পেরেছিলেন। এবং এই আলোকবর্তিকাকে শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আমার কথোপকথা শেষ করছি। আর কি, আপনারা সময় আপডেটসের এই ইউটিউব লিঙ্কটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর অপেক্ষা করবেন আমার জন্য, কারণ মহুয়ার কথোপকথা প্রত্যেক সপ্তাহে চলবে। পরের দিন ফিরে আসব আবার কোনো মহিলা লেখকের জীবনের গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি।